আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো, আর বরাবরের মতন শুনতে চলে এসেছো তোমাদের পছন্দের পরিবার ভৌতিক কথা। আজকে তোমরা শুনবে বরাবরের মতন 3টি ঘটনা। প্রথম ঘটনাটা আছে একটা বাসকে কেন্দ্র করে, মানে একজন বাস ড্রাইভারের জীবনে ঘটে যাওয়া ঘটনা বা একটা রুটের ঘটনা বলতে পারো। দ্বিতীয় ঘটনাটা একটা ভালো পরিবারকে নষ্ট করার ঘটনা, একটা মেয়ের উপরে অত্যাচারের ঘটনা। অত্যাচার বলা ভুল হবে আমার, মেয়েটার উপরে বিভিন্ন ধরনের ক্রিয়া করা হয়েছিল এই বিষয় নিয়ে। এবং তৃতীয় ঘটনাটা আছে একটা হাসপাতালের ঘটনা, অপারেশন থিয়েটারের ঘটনা। 3টি ঘটনায় আজকে জমজমাট হতে চলেছে বরাবরের মতনই। চলো, আমরা একদম কথা বাড়াবো না। আমি জানি তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো আর চুপটি করে বসে পড়েছো। এবার আমরা শুরু করে দেই আজকের প্রথম ঘটনা। আমি সৌরভ। অনেক দিন ধরেই ভাবছিলাম এই ঘটনাটা লিখে পাঠাবো, কিন্তু যতবার লিখতে বসেছি ততবারই বুকের ভেতর একটা অদ্ভুত অস্বস্তি কাজ করেছে। কারণ ঘটনাটা আমি নিজে প্রত্যক্ষ করিনি, কিন্তু যিনি করেছিলেন তার মুখে শোনা বর্ণনা এতটাই স্পষ্ট ছিল যে মনে হয় যেন আমি নিজেই সব কিছু চোখের সামনে দেখে ফেলেছি। মানুষটা আর বেঁচে নেই। তার মৃত্যুর পর বহু দিন ধরে এই ঘটনাটা আমাদের এলাকায় ফিসফিস করে বলা হতো। অনেকে বিশ্বাস করত, অনেকে হাসি ঠাট্টা করত, কিন্তু যারা এই রাতের বাস দুর্ঘটনার খবর জানত তারা কখনো বিষয়টাকে পুরোপুরি উড়িয়ে দিতে পারেনি। ঘটনাটা ঘটেছিল প্রায় 10 বছর আগে, শীতকালের এক গভীর অমাবস্যার রাতে। পাহাড়ি অঞ্চল না হলেও জায়গাটা ছিল উঁচু নিচু টিলা আর জঙ্গলে ঘেরা। রাত নামলেই রাস্তার দুপাশে এমন অন্ধকার নেমে আসত যে 5 হাত দূরের কিছুই দেখা যেত না। সেই সময় একটা বেসরকারি নাইট বাস নিয়মিত চলাচল করত জেলা শহর থেকে দূরের কয়েকটি গ্রাম পর্যন্ত। বাসটির কন্ডাক্টরের নাম ছিল নিতাই। বয়স ওই 40-এর কাছাকাছি, হাসি খুশি মানুষ। কিন্তু রাতের ডিউটি করতে করতে তার মনে একটা কথা গেঁথে গিয়েছিল। রাত যত গভীর হয় রাস্তা তত অপরিচিত হয়ে ওঠে। সেদিন সন্ধ্যা থেকেই প্রচণ্ড ঠান্ডা ছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশা নেমে আসে। বাসের কাচ ঝাপসা হয়ে যাচ্ছিল। ড্রাইভার মনোরঞ্জন বারবার ওয়াইপার চালিয়েও খুব একটা সুবিধা করতে পারছিল না। বাসে যাত্রীও খুব বেশি ছিল না। কেউ ঘুমোচ্ছিল, কেউ মোবাইল দেখছিল, কেউ বা জানলার বাইরে তাকিয়েছিল। রাত তখন প্রায় 11:30 হবে। বাসটি তখন এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছিল যেখানে আশেপাশে কোনো বাড়িঘর ছিল না। হঠাৎ রাস্তার পাশে একটা পুরনো বাস স্টপ চোখে পড়ে। জায়গাটা বহু দিন ধরে প্রায় পরিত্যক্ত। সাধারণত সেখানে কেউ ওঠানামা করতো না, কিন্তু সেদিন কুয়াশার ভেতর একটি মানুষের অবয়ব দাঁড়িয়ে থাকতে দেখা গেল। মনোরঞ্জন প্রথমে ভাবল চোখের ভুল, কিন্তু কাছে আসতেই বোঝা গেল সত্যিই একজন দাঁড়িয়ে আছে। নিতাই ঘন্টা বাজিয়ে বাস থামালো। বাস থামার পর যা দেখা গেল তা দেখে তার কেমন যেন অস্বস্তি হলো। একজন তরুণী দাঁড়িয়েছিল। বয়স খুব বেশি হলে 23-24। অদ্ভুত সুন্দর মুখ, কিন্তু সেই সৌন্দর্যে প্রাণের কোনো উজ্জ্বলতা ছিল না। যেন দীর্ঘ দিনের দুঃখ জমে আছে তার চোখে। তার পরনে ছিল হালকা রঙের পুরনো ধরনের শাড়ি। বর্তমান সময়ে এমন পোশাক খুব কমই দেখা যায়। মেয়েটি কোনো কথা না বলে ধীরে ধীরে বাসে উঠে পেছনের দিকের একটা সিটে গিয়ে বসল। নিতাই তার কাছে ভাড়া চাইতে গেল, কিন্তু মেয়েটি যেন শুনতেই পেল না। সে শুধু জানলার বাইরে তাকিয়েছিল। নিতাই আবার বলল, কোথায় যাবেন? কোনো উত্তর নেই। তার মনে হলো মেয়েটির চোখে জল চিকচিক করছে। শেষে বিরক্ত হয়ে সে ফিরে এলো, কিন্তু অদ্ভুতভাবে তার মনে হতে লাগলো এই মুখ সে আগে কোথাও দেখেছে। বাস চলতে লাগলো। কুয়াশা আরও ঘন হচ্ছিল। কিছুক্ষণ পর নিতাই লক্ষ্য করল
বাসের ভেতরের তাপমাত্রা যেন হঠাৎ কমে গেছে। এমন ঠান্ডা লাগছিল যে যাত্রীরা কম্বল বের করতে শুরু করেছে, অথচ বাসের সব জানালা বন্ধ ছিল। পেছনে বসে থাকা তরুণীটিও তখনও স্থির হয়ে বসে আছে। প্রায় আধ ঘন্টা পরে সে প্রথমবারের মতো নড়ল। ধীরে ধীরে ব্যাগ খুলে ভেতর থেকে একটি পুরনো সাদা কালো ছবি বের করল। তারপর হাতের ইশারায় নিতাইকে ডাকল। নিতাই কিছুটা দ্বিধা নিয়ে এগিয়ে গেল। মেয়েটি ছবিটি তার দিকে বাড়িয়ে দিল। ছবিতে একজন যুবক দাঁড়িয়ে আছে, দেখতে বেশ সুদর্শন, কিন্তু তার পাশে এমন একটা ছায়ামূর্তি ছিল যা মানুষের মতো হলেও পুরোপুরি মানুষ নয়। ছবির এক পাশ ঝাপসা হয়েছিল, কিন্তু তবুও বোঝা যাচ্ছিল ছায়ামূর্তিটির মুখ অস্বাভাবিক বিকৃত। আরও ভয়ঙ্কর বিষয় ছিল তার হাতের কাছে কালো দাগের মতো কিছু, যা দেখতে অনেকটাই শুকনো রক্তের মতো লাগছিল। নিতাইয়ের শরীর কেঁপে উঠল। সে ছবি ফিরিয়ে দিতে চাইলে মেয়েটি মৃদু হেসে বলল, দেখতে কেমন? নিতাই অবাক হয়ে জিজ্ঞেস করল, কাকে? মেয়েটি বলল, আমার বরকে। কথাটা শুনে নিতাইয়ের বুকের ভেতর যেন ধক করে উঠল। মেয়েটার হাসিটা অদ্ভুত ছিল, ঠোঁটে হাসি থাকলেও চোখে ছিল না। ঠিক তখনই ড্রাইভার মনোরঞ্জন পেছনে তাকিয়ে বলল, কি হয়েছে? মেয়েটি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে সামনের দিকে তাকালো। তারপর জানলার বাইরে অন্ধকারে ঢাকা রাস্তার এক পাশের দিকে আঙ্গুল তুলে বলল, ওই যে দাঁড়িয়ে আছে। নিতাই তাকালো। রাস্তার পাশে একটা বিশাল গাছ ছিল। কুয়াশার মধ্যে অস্পষ্টভাবে মনে হচ্ছিল গাছের নিচে কেউ দাঁড়িয়ে আছে। মানুষ নাকি ছায়া বোঝা যাচ্ছিল না, কিন্তু মনোরঞ্জন কয়েক সেকেন্ডের জন্য তাকিয়েই হঠাৎ চিৎকার করে উঠল। পর মুহূর্তে বাস দুলে উঠল। স্টিয়ারিং তার হাত থেকে প্রায় ছিটকে গেল। নিতাই সামনের সিটে আছড়ে পড়ল। যাত্রীরা চিৎকার শুরু করল। তারপর এক বিকট শব্দ, মনে হলো পুরো পৃথিবী যেন উল্টে গেল। বাসটি রাস্তা ছেড়ে পাশের খাদে গড়িয়ে পড়ে। এরপর নিতাই কিছুই মনে করতে পারে না। যখন তার জ্ঞান ফেরে তখন ভোর হয়ে গেছে। চারপাশে মানুষের ভিড়, পুলিশ এসেছে, উদ্ধারকর্মীরা আহতদের বের করছে। তার মাথায় ব্যান্ডেজ বাঁধা, শরীরের বিভিন্ন জায়গায় আঘাত। প্রথমেই সে পেছনের সিটের দিকে তাকায়। মেয়েটি নয়, কোথাও নেই। এমনকি কেউ তাকে বাসে উঠতেও দেখেনি বলে দাবি করছিল। নিতাই বারবার বলছিল, ওই মেয়েটা কোথায়? কিন্তু কেউ তার কথা বিশ্বাস করছিল না। সবচেয়ে ভয়াবহ খবর ছিল, ড্রাইভার মনোরঞ্জন বাঁচেনি। স্টিয়ারিংয়ের সঙ্গে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছিল। কয়েকদিন পর নিতাই সুস্থ হয়ে বাড়ি ফেরে, কিন্তু মেয়েটির মুখ তার মাথা থেকে সরছিল না। সে নিজে খোঁজখবর শুরু করে। অবশেষে একজনের কাছে জানতে পারে, প্রায় 15 বছর আগে রহস্যজনক সড়ক দুর্ঘটনায় ওই তরুণীর মৃত্যু হয়েছিল। ঘটনাটি ঘটেছিল ঠিক সেই রাস্তার কাছেই। আরও অদ্ভুত বিষয় ছিল, মৃত্যুর আগের দিন সে নাকি তার হবু স্বামীর সঙ্গে একটা ছবি তুলেছিল, আর ঠিক বিয়ের কদিন আগেই অ্যাক্সিডেন্টটা ঘটে। সেই ঘটনার পর কয়েকজন লোক কিছু গুজব ছড়ায়। পুলিশ অবশ্য এসবকে কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছিল। আরও জানা যায়, মাঝে মধ্যে অমাবস্যার রাতে নাকি ওই মেয়েটিকে দেখা যায়। সে নাকি কোনো যানবাহনে ওঠে, আর সে তার নিজের হবু স্বামীকে খুঁজে বেড়ায়। সেদিন সে যা দেখেছিল তা কোনো মানুষের চোখের ভুল ছিল না, কারণ বাস দুর্ঘটনার ঠিক কয়েক সেকেন্ড আগে সে স্পষ্ট দেখেছিল রাস্তার ধারের গাছের নিচে দাঁড়িয়ে থাকা অবয়বটি মানুষের মতো হলেও তার মুখ ছিল না। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, সেই অবয়বের পাশেই দাঁড়িয়েছিল আরেকজন, ঠিক সেই মেয়েটি যে তখন একই সময়ে বাসের ভেতরেও বসেছিল। আজও শীতের গভীর অমাবস্যার রাতে ওই রাস্তা দিয়ে যাওয়া ট্রাক চালক আর বাস চালকদের মধ্যে একটি সতর্ক বার্তা প্রচলিত আছে, ওই রাস্তা দিয়ে খুব সাবধানে গাড়ি চালাতে। জানি না দাদা, এই ঘটনাটা তোমার কেমন লাগবে বা কেমন লেগেছে, কিন্তু এই ঘটনাটা আমার প্রচণ্ড অস্বাভাবিক আর ভয়ের লেগেছে। সেই কারণেই আমি তোমাকে ঘটনাটা পাঠিয়ে দিলাম। তোমার কেমন লেগেছে তুমি অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই ভৌতিক কথাই পড়ে শুনিও। আমি অপেক্ষায় থাকব এই ঘটনাটি তোমার মুখে শোনার জন্য। ভালো থেকো অমিতদা।
একদম, থ্যাংক ইউ, আমার খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। যারা ভাবছো ঘটনা শেয়ার করব কিন্তু এখনও শেয়ার করে উঠতে পারলে না, তাদের বলবো একদম দেরি না করে ঘটনা শেয়ার করে দাও। আমাদের এখানে ঘটনা পাঠানো একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নাও। চলো এবার আমরা শুরু করে দেই আজকের দ্বিতীয় ঘটনা। নমস্কার অমিতদা, তুমি আমাকে চিনবে, আমি রুবেল, হয়তো নাও চিনতে পারো। আজ যে ঘটনাটা তোমার সঙ্গে ভাগ করে নিতে চলেছি সেটা আমাদের পরিবারের এমন এক অধ্যায় যার কথা মনে পড়লেই আজও শরীর ঠান্ডা হয়ে আসে। ঘটনাটা মোটামুটি 12 বছর আগের। তখন আমি কলেজে পড়তাম। আমাদের বাড়িটা ছিল এক প্রত্যন্ত গ্রামে। চারপাশে ধান ক্ষেত, বাঁশঝাড় আর দূরে একটা পুরনো কবরস্থান। ছোটবেলা থেকেই সেই কবরস্থান নিয়ে নানা গল্প শুনে বড় হয়েছি, কিন্তু কখনো ভাবিনি আমাদের পরিবারের জীবনও একদিন সেই জায়গার সঙ্গে এমনভাবে জড়িয়ে যাবে। আমার বড় বোনের নাম ছিল রহিমা। খুব শান্ত স্বভাবের মেয়ে। গ্রামের সবাই তাকে ভালোবাসত। তার বিয়ে হয়েছিল পাশের এলাকার এক ধনী ব্যবসায়ী করিমের সঙ্গে। করিমের পরিবার ছিল খুব প্রভাবশালী। বড় বাড়ি, জমি জমা, ব্যবসা, কিছুই কম ছিল না। বিয়ের পর প্রথম কয়েক মাস রহিমার জীবন স্বপ্নের মতো কাটছিল। সে যখন বাবার বাড়ি আসতো মুখ ভরা হাসি নিয়ে আসতো, বলতো সবাই তাকে খুব ভালোবাসে, বিশেষ করে তার স্বামী করিম। আমরা তখন খুব খুশি ছিলাম। মনে হয়েছিল বোনের জীবন সুন্দর পথে এগোচ্ছে। কিন্তু সুখ যেন বেশি দিন স্থায়ী হলো না। বিয়ের প্রায় 6 মাস পর থেকেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো। প্রথমে ছোটোখাটো ব্যাপার। রহিমা হঠাৎ করেই চুপচাপ হয়ে যেত, একা একা বসে থাকতো, কারোর সঙ্গে কথা বলতে চাইতো না। তারপর ধীরে ধীরে তার আচরণ আরও অস্বাভাবিক হতে লাগলো। মাঝরাতে উঠে বাড়ির উঠোনে হাঁটাহাঁটি করত, কখনো আবার শূন্যে তাকিয়ে কারোর সঙ্গে কথা বলতো। করিম প্রথমে ভেবেছিল হয়তো মানসিক চাপের কারণে এমন হচ্ছে, কিন্তু একদিন ঘটনা অন্যদিকে মোড় নেয়। সেদিন গভীর রাতে রহিমা হঠাৎ ঘুম থেকে উঠে চিৎকার করতে শুরু করে। তার কণ্ঠস্বর এত ভয়ঙ্কর ছিল যে বাড়ির সবাই দৌড়ে আসে। তারা দেখে রহিমা ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখের দৃষ্টি যেন অন্য কারো। সে এমন সব কথা বলছিল যা তার জানার কথা নয়। পরিবারের মৃত মানুষের নাম নিচ্ছিল, এমনকি এমন কিছু গোপন ঘটনার কথাও বলছিল যা সে কখনো জানত না। সে রাতের পর থেকেই করিমের মা সায়েরা বেগম বিশ্বাস করতে শুরু করেন যে রহিমার উপর কোনো অশুভ ছায়া নেমে এসেছে। গ্রামের কয়েকজন কবিরাজকে ডাকা হলো। তারা নানা ঝাড়ফুঁক করল। কেউ বলল বদনজর, কেউ বলল জিনের আছর, কিন্তু কোনো কিছুতেই লাভ হলো না। বরং দিন দিন রহিমার অবস্থা আরও খারাপ হতে লাগলো। কখনো সে কয়েকদিন না খেয়ে থাকতো, আবার কখনো একসঙ্গে অস্বাভাবিক পরিমাণ খাবার খেয়ে ফেলত। মাঝে মাঝে এমন শক্তি প্রকাশ করত যা তার মতো একজন সাধারণ মেয়ের পক্ষে অসম্ভব। একদিন 4 জন মানুষ মিলেও তাকে ধরে রাখতে পারেনি। এসব ঘটনা দেখে করিমও ভয় পেতে শুরু করল। যে মানুষটা একসময় তার স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসত, সে মানুষটাই ধীরে ধীরে তার কাছ থেকে দূরে সরে যেতে লাগলো। এক রাতে রহিমা হঠাৎ ঘরের সব জিনিসপত্র ভাঙচুর শুরু করে। সে নিজের হাত কেটে ফেলতে চাইছিল। বাধ্য হয়ে তাকে একটা আলাদা ঘরে আটকে রাখা হয়। পরে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে তাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখতে হয়। এই দৃশ্য আমাদের পরিবারের জন্য ছিল অত্যন্ত কষ্টের। আমার বোন, যে একসময় সবার আদরে ছিল, সে আজ নিজের জীবন নিয়ন্ত্রণ করতে পারছে না। কয়েক মাস ধরে এই অবস্থা চলতে থাকে। করিমেরও ধৈর্য শেষ হয়ে যাচ্ছিল। প্রচণ্ড রাগের মাথায় সে এমন এক সিদ্ধান্ত নেয় যা পরবর্তীতে সবার জীবন বদলে দেয়। সে রহিমাকে তালাক দিয়ে দেয় এবং তাকে বাবার বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করে। আমরা যখন বোনকে বাড়িতে নিয়ে আসি তখন তাকে দেখে চিনতেই পারিনি। মুখ শুকিয়ে গিয়েছে,
ঠোঁটের নিচে কালো দাগ, চুল এলোমেলো, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ। মনে হতো সে সবসময় এমন কিছু দেখছে যে আমরা দেখতে পাই না। বাবার বাড়িতে ফেরার পরও পরিস্থিতির কোনো উন্নতি হলো না, বরং রাত হলেই সে আরও অদ্ভুত আচরণ করত। মাঝরাতে উঠোনে দাঁড়িয়ে দূরের কবরস্থানের দিকে তাকিয়ে থাকত, কখনো আবার ফিসফিস করে কারোর নাম ধরে ডাকত। একদিন গ্রামের এক বৃদ্ধ আমাদের বাড়িতে এসে বললেন, রহিমার সমস্যার সমাধান সাধারণভাবে সম্ভব নয়। তিনি করিমের সঙ্গে যোগাযোগ করতে বললেন। আশ্চর্যের বিষয়, তালাকের পরও করিম এই খবর শুনে আমাদের বাড়িতে আসে। তার মুখে তখন অপরাধবোধ স্পষ্ট। সে বলে সে একজন বিশেষ লোকের কথা জানে, সে হয়তো সাহায্য করতে পারবে। কয়েকদিন পর এক অমাবস্যার রাতে করিম আমাদের বোনকে নিয়ে যেতে চাইল। মা প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু অন্য কোনো উপায়ও ছিল না। শেষ পর্যন্ত মা, রহিমা এবং করিম একসঙ্গে রওনা হলো। আমি লুকিয়ে তাদের পিছু নিয়েছিলাম। অনেকটা পথ হেঁটে তারা গ্রামের বাইরে সেই পুরনো কবরস্থানের দিকে যায়। রাত তখন প্রায় 12টা। আকাশে চাঁদ নেই, চারপাশে ঘন অন্ধকার, বাতাসে কেমন একটা পচা গন্ধ ভাসছিল। কবরস্থানের ভেতরে ঢোকার পর আমার বুক ধরফর করতে শুরু করে। দূরে একটা পুরনো বটগাছের নিচে একজন বৃদ্ধ বসেছিল, তার সামনে কয়েকটি প্রদীপ জ্বলছিল। তিনি রহিমাকে দেখে কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, দেরি হয়ে গেছে, কিন্তু এখনও সব শেষ হয়নি। এরপর শুরু হলো এক ভয়ঙ্কর রাত। বৃদ্ধ কিছু মন্ত্র পড়তে লাগলেন। হঠাৎ রহিমা এমনভাবে চিৎকার করে উঠল যেন তার শরীরের ভেতর থেকে অন্য কেউ কথা বলছে। বাতাসের গতি বেড়ে গেল, আশপাশের গাছগুলো অদ্ভুতভাবে তুলতে লাগলো। আমি দূরে লুকিয়ে সব দেখছিলাম। কয়েকবার মনে হয়েছিল দৌড়ে পালাই, কিন্তু ভয় আমাকে স্থির করে রেখেছিল। প্রায় 1 ঘন্টা ধরে সেই অদ্ভুত কার্যক্রম চলল। একসময় রহিমা অজ্ঞান হয়ে পড়ে যায়। বৃদ্ধ তখন করিমকে কিছু নির্দেশ দেয়। করিম কবরস্থানের একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে মাটি খুঁড়তে শুরু করে। কিছুক্ষণ পর সে একটি পুরনো কাঠের পুঁটুলি বের করে আনে। পুঁটলির ভেতরে ছিল কিছু অদ্ভুত জিনিস, চুল, নখ আর একটা মরিচে ধরা ধাতব টুকরো। বৃদ্ধ সেগুলো আগুনে পুড়িয়ে ফেললেন। তারপর তিনি বললেন, রহিমার ওপর ইচ্ছাকৃতভাবে অশুভ কিছু করা হয়েছিল, কিন্তু কে করেছে সেটা তিনি স্পষ্ট করে বলেননি। সেই রাতের পর রহিমার আচরণ কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। আমরা সবাই ভেবেছিলাম দুঃস্বপ্নের সমাপ্তি ঘটেছে, কিন্তু প্রকৃত ভয়াবহতা তখনও বাকি ছিল। কয়েক সপ্তাহ পরে আমাদের এক আত্মীয়া, যিনি তন্ত্রমন্ত্রে বিশ্বাস করতেন, রহস্যজনকভাবে তিনি কিছু তথ্য জানতে পারেন। তিনি দাবি করেন পুরো ঘটনার পেছনে করিমের পরিবারের একজন সদস্য জড়িয়েছিল। উদ্দেশ্য ছিল রহিমাকে সংসার থেকে সরিয়ে দেওয়া। তিনি একটি অদ্ভুত আচার সম্পূর্ণ করেন। একটা কালো ছাগলের উপর কিছু চিহ্ন আঁকা হয়। আমরা কেউই ব্যাপারটা গুরুত্ব দিইনি, কিন্তু সেই ঘটনার মাত্র 2 দিন পর খবর আসে করিমের মা সায়রা হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। ঘটনাটা কাকতালীয় নাকি অন্য কিছু তা কেউ জানত না। তবে এই খবর শোনার পর রহিমার মানসিক অবস্থা আরও ভেঙে পড়ে। সে বারবার বলতে শুরু করে কবরস্থানের মানুষগুলো তাকে ডাকছে। রাত হলেই সে ঘর থেকে বেরিয়ে যেতে চাইতো। আমরা তাকে পাহারা দিতাম, কিন্তু এক রাতে প্রবল ঝড় বৃষ্টির মধ্যে সে নিখোঁজ হয়ে যায়। দরজা ভেতর থেকে খোলা ছিল। চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয়। গ্রামের মানুষ, আত্মীয় স্বজন সবাই তাকে খুঁজতে বের হয়। সবচেয়ে বেশি খোঁজা হয় সেই কবরস্থানে, কিন্তু কোথাও তার চিহ্ন মাত্র পাওয়া যায় না। না কোনো কাপড়, না কোনো পায়ের ছাপ, না কোনো দেহ। যেন সে হাওয়ায় মিলিয়ে গেছে। মাসের পর মাস কেটে যায়, রহিমার কোনো সন্ধান মেলে না। মা এই শোক সহ্য করতে পারেননি। তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন। প্রায় বলতেন রাতের বেলা তিনি রহিমার কণ্ঠস্বর শুনতে পান। আমরা এসব কথাকে শোকের প্রভাব বলে উড়িয়ে দিতাম, কিন্তু একদিন ভোরে মা ঘুমের মধ্যেই মারা যান।
মায়ের মৃত্যুর পর আমাদের পরিবার পুরোপুরি ভেঙে পড়ে। আজ 1 বছর পরও আমরা জানি না রহিমার সঙ্গে আসলে কি ঘটেছিল। সে কি সত্যিই কোনো অশুভ শক্তির শিকার হয়েছিল, নাকি মানুষের ষড়যন্ত্রের বলি হয়েছিল? সেই কবরস্থানের রাতের রহস্য আজও অমীমাংসিত। মাঝে মাঝে আমি এখনও সেই পুরনো কবরস্থানের পাশ দিয়ে যাই। দিনের আলোতেও জায়গাটা অস্বস্তিকর লাগে। আর যখন রাত নামে তখন মনে হয় দূরে কোথাও থেকে কেউ যেন ফিসফিস করে ডাকছে। তো অমিতদা, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে তুমি অবশ্যই সবাইকে পড়ে শুনিও। আমি অপেক্ষায় থাকব এই ঘটনাটা তোমার মুখে শোনার জন্য। ভালো থেকো অমিতদা, সুস্থ থেকো, গুড নাইট। আর হ্যাঁ, ভৌতিক কথা আরও বড় হোক এই কামনা করি। থ্যাংক ইউ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট আরও একটি ঘটনা। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি, যুক্ত হয়ে যাও। আর একটা কথা, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইন হিসেবে নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। নমস্কার অমিতদা, আমি জাকির হোসেন। আমি তোমার চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা। অনেক দিন ধরেই ভাবছিলাম আমার জীবনের এই ঘটনাটা তোমাকে লিখে পাঠাবো, কিন্তু ঠিক সাহস করে উঠতে পারিনি। কারণ ঘটনাটা আজও মনে পড়লে শরীর কেঁপে ওঠে। আমি জানি না সবাই আমার কথা বিশ্বাস করবে কিনা, তবে আমি যা লিখছি তার প্রতিটা ঘটনা আমার নিজের জীবনে ঘটে যাওয়া। আমি কোনো কিছু বাড়িয়ে বলছি না। ঘটনাটা প্রায় অনেক বছরের পুরনো। সে সময় আমি একটা সরকারি হাসপাতালের অপারেশন থিয়েটারে কাজ করতাম। আমাদের কাজ ছিল ডাক্তারদের অপারেশনের সময় বিভিন্নভাবে সাহায্য করা। দিনরাত ডিউটি করতে হতো। হাসপাতালের পরিবেশ এমনিতেই অনেক সময় ভয়ঙ্কর লাগে। রাত গভীর হলে করিডোরগুলো ফাঁকা হয়ে যায়। দূরে কোথাও রোগীর গোঙানির শব্দ ভেসে আসে, আর মাঝে মাঝে এমন একটা নিস্তব্ধতা নেমে আসে যে নিজের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যায়। একদিন রাতের দিকে একজন গর্ভবতী মহিলাকে সিজারের জন্য আনা হলো। মহিলাটার অবস্থা খুব একটা ভালো ছিল না। ডাক্তাররা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত বাচ্চাটাকে বাঁচানো সম্ভব হয়নি। অপারেশনের পর মহিলাটার অবস্থা আরও দ্রুত খারাপ হতে শুরু করল। তাকে কলকাতার নীলরতন হাসপাতালে রেফার করা হয়। আমরা সবাই আশা করেছিলাম হয়তো সেখানে নিয়ে গেলে তিনি বেঁচে যাবেন, কিন্তু পরে খবর আসে বহরমপুর পার হওয়ার আগেই অ্যাম্বুলেন্সের মধ্যেই তার মৃত্যু হয়েছে। খবরটা শুনে সবার খারাপ লাগলেও হাসপাতালের কর্মীদের এসব ঘটনা প্রায়ই দেখতে হয়, তাই কিছুদিন পরে বিষয়টা আমরা ভুলে গিয়েছিলাম। ঘটনার প্রায় 1 সপ্তাহ পরে এক রাতে আমি আর আমার এক বন্ধু হাসপাতালের ডাক্তারদের বিশ্রাম ঘরে শুয়েছিলাম। রাত তখন প্রায় 1টা হবে। ভোরের দিকে একটা অপারেশন ছিল, তাই আমরা কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলাম। ঘরের জানলা দরজা সব বন্ধ ছিল। হঠাৎ আমার বন্ধুর ধাক্কায় ঘুমটা ভাঙল। সে ফিসফিস করে বলল, ওই দিকে তাকাও। আমি চোখ খুলে দেখি ঘরের এক কোণে একটা কালো বিড়াল বসে আছে। প্রথমে ভেবেছিলাম কোথাও থেকে ঢুকে পড়েছে, কিন্তু একটু পরেই মনে হলো এটা সম্ভবই নয়, কারণ দরজা ভেতর থেকে বন্ধ ছিল, জানালাগুলো আটকানো ছিল। তাহলে বিড়ালগুলো কোথা থেকে এলো? আমরা অনেক কষ্টে বিড়ালটাকে তাড়িয়ে বাইরে বের করে দিলাম। তারপর আবার শুয়ে পড়লাম। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই এমন একটা ঘটনা ঘটল যা আজও ভুলতে পারিনি। রাত তখন প্রায় 1:30। হঠাৎ খুব স্পষ্টভাবে একটা নবজাতক শিশুর কান্নার শব্দ শুনতে পেলাম। প্রথমে মনে হলো হয়তো হাসপাতালের কোনো ওয়ার্ড থেকে আসছে, কিন্তু শব্দটা এত কাছে থেকে আসছিল যে মনে হচ্ছিল ঠিক আমাদের পাশেই কেউ কাঁদছে। আমি আর আমার বন্ধু উঠে দাঁড়ালাম। করিডোরে বেরিয়ে চারিদিকে খুঁজলাম, কোথাও কোনো বাচ্চা নেই। তবুও কান্নার শব্দটা থামছিল না।
আমরা শব্দের উৎস খুঁজতে খুঁজতে অপারেশন থিয়েটারের দিকে এগোলাম। সেখানে পৌঁছে কাচের জানলা দিয়ে ভেতরে তাকাতেই আমার বুকের রক্ত যেন হিম হয়ে গেল। অপারেশন টেবিলের উপর একজন মহিলা বসে আছে, মাথাটা নিচু করে বসে আছে, লম্বা চুলগুলো মুখের সামনে ঝুলে আছে। অপারেশন থিয়েটারের সমস্ত আলো নিভে ছিল, শুধু একটা মৃদু নীলচে আলো জ্বলছিল। সেই আলোয় মহিলার অবয়বটা স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি আর আমার বন্ধু স্থির হয়ে দাঁড়িয়ে গেলাম। হঠাৎ মহিলাটা ধীরে ধীরে মাথা তুলল, আর তখনই আমরা বুঝতে পারলাম তিনি সেই একই মহিলা যার সিজার হয়েছিল এবং যিনি পরে মারা গিয়েছিলেন। তার চোখ দুটো অস্বাভাবিক ফ্যাকাশে, মুখে কোনো রক্তের চিহ্ন নেই। তিনি আমাদের দিকে তাকিয়েছিলেন। সেই দৃষ্টি আমি আজও ভুলতে পারিনি। মনে হচ্ছিল বরফের মতো ঠান্ডা কিছু আমার শরীরের ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমাদের কারো মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। ঠিক তখনই অপারেশন থিয়েটারের ভেতরে শিশুর কান্না আরও জোরে শোনা গেল। মহিলাটার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল, আর পরের মুহূর্তেই তিনি যেন বাতাসের মধ্যে মিলিয়ে গেলেন। আমরা প্রাণপণে দৌড়ে সেখান থেকে বেরিয়ে এলাম। হাসপাতালের পাশের মসজিদ থেকে তখন ফজরের আজান ভেসে আসছিল। আজানের শব্দ শুনতে শুনতে কিছুটা স্বাভাবিক হলাম। নিজেদের বোঝালাম হয়তো চোখের ভুল, হয়তো অতিরিক্ত কাজের চাপে এমন দেখছি। কিন্তু ঘটনা সেখানেই শেষ হয়নি। ডিউটি শেষ করে আমি কোয়ার্টারে ফিরে এলাম। সারাদিনের ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ মাঝরাতে মনে হলো কেউ আমার ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে। চোখ খুলতেই দেখি বিছানার পাশে সেই মহিলা দাঁড়িয়ে, তার কোলে একটি মৃত শিশুর মতন কিছু একটা। তিনি আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, তোরা আমার বাচ্চাকে মেরে দিলি? আমি ভয়ে চিৎকার করতে চেয়েও পারলাম না। শরীরের কোনো অংশ নড়ছিল না, মনে হচ্ছিল বুকের উপর কেউ পাথর চাপা দিয়ে রেখেছে। তিনি একই কথা বারবার বলতে লাগলেন। তারপর হঠাৎ ঘরের অন্ধকারের মধ্যে মিলিয়ে গেলেন। পরদিন সকালে আমি আমার বন্ধুকে সব বললাম। সে শুনে অবাক হলো না, কারণ কয়েকদিন আগে তার সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটেছিল। সে একবার অসময়ে আত্মীয়দের বাড়ি গিয়েছিল। ফেরার পথে সে এমন কিছু দেখেছিল, যার কথা বলতে গিয়েও বারবার থেমে যাচ্ছিল। শুধু বলেছিল, যা দেখেছি তা কাউকে বোঝাতে পারবো না। তারপর থেকে সে প্রায় অসুস্থ হয়ে পড়ত, রাতে ঘুমোতে পারত না। একদিন আমি আবার সেই বিশ্রাম ঘরে একা ছিলাম। রাত গভীর। হঠাৎ ঘরের ভেতর তীব্র ঠান্ডা অনুভব করলাম। এরপর দরজার সামনে সেই মহিলাটাকে দেখতে পেলাম। তিনি আগের চেয়েও স্পষ্ট আমার দিকে তাকিয়ে বললেন, আমার বাচ্চা কোথায়? আমি আমার বাচ্চাকে নিতে এসেছি। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, আমরা কাউকে মারিনি, আমরা তো তোমাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি জানি, কিন্তু আমার সন্তানকে ছাড়া আমি যেতে পারছি না। কথাগুলো বলার সময় তার চোখ দিয়ে কালো রঙের মতন কিছু গড়িয়ে পড়ছিল। আমি চোখ বন্ধ করে কালেমা পড়তে শুরু করলাম। কিছুক্ষণ পরে সাহস করে চোখ খুলে দেখি ঘরে কেউ নেই। এরপর আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করি। পরিবারের লোকজন এসে ধর্মীয় নিয়ম অনুযায়ী কিছু দোয়া ও অন্যান্য কাজ সম্পূর্ণ করেন। সেই ঘটনার পর আর কখনো আমরা তাকে দেখিনি। হাসপাতালটাও ধীরে ধীরে আগের মতন স্বাভাবিক হয়ে যায়। আজ এত বছর পরে দাঁড়িয়ে আমি জানি না সেদিন আমরা কি দেখেছিলাম। হয়তো কারোর অপূর্ণ আকাঙ্ক্ষা, হয়তো কোনো অশান্ত আত্মা, হয়তো এমন কিছু যা আমাদের জীবনের বা জ্ঞানের বাইরে। আমি শুধু জানি সেদিন যা দেখেছিলাম তা কোনো স্বপ্ন ছিল না, কারণ আমি একা দেখিনি, আমার বন্ধু দেখেছিল। এখনও অপারেশন থিয়েটারের দরজার সামনে দাঁড়ালে সে রাতটার কথা মাঝে মধ্যে মনে পড়ে। যারা ভূত প্রেতে বিশ্বাস করেন না তারা হয়তো এটাকে কাকতালীয় ঘটনা বলবেন, কিন্তু পৃথিবীতে এমন অনেক কিছু আছে যার ব্যাখ্যা আমরা দিতে পারি না। এই ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। অমিতদা, যদি তোমার ভালো লাগে তাহলে একদিন তোমার কণ্ঠে এই ঘটনাটা শুনতে চাই। আমি তোমার অনেক বড় ভক্ত। তুমি এভাবে এগিয়ে যাও, আমরা সবসময় তোমার পাশে আছি। নমস্কার ও ধন্যবাদ। ইতি জাকির হোসেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড। আশা করছি এই এপিসোডটিও তোমাদের ভালো লেগেছে।
কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। চলো এবার আমরা শুরু করে দেই শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে অন্তিম স্যাড মোমেন্ট, সেকেন্ড কমেন্ট করেছে বৈষ্ণবী দেবী দাসী, থার্ড কমেন্ট করেছে সঙ্গীতা মজুমদার। তিনজনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে সুশীলা মণ্ডল, অনন্যা ভৌমিক, পাপড়ি দোলা, শিল্পা চ্যাটার্জি, মানিক হাজরা। তারপরে আরও কমেন্ট করেছে এসকে আরাফুল হোসেন, অঞ্জলি মণ্ডল, তন্ময়, রিয়া মাটিয়া। তারপরে আরও কমেন্ট করেছে লক্ষ্মণ সর্দার, অর্ণব বেরা। লিখেছে দাদা তোমাকে আমি একটা ঘটনা পাঠিয়েছিলাম বাট তুমি সেটা শোনাওনি, সেটা কেন জানি না। প্লিজ স্টোরিটা তোমার মুখে শুনতে চাই। আর তোমার স্টোরি আমি 4 বছর ধরে শুনছি, খুব পুরনো শ্রোতা। ভৌতিক কথা আরও এগিয়ে যাক এটাই চাই, আমার নামটা নিও প্লিজ। তুমি আরেকবার আমাকে নক করো, ঠিক আছে ভাই? তারপরে কমেন্ট করেছে জবা দেবী, এসকে সায়েদ। লিখেছে অমিতদা আমার নাম দেব, একবার নামটা নিও। হ্যালো দেব। তারপরে কমেন্ট করেছে বিষ্ণু সাধন পাল মজুমদার। সীমা আক্তার লিখেছে দাদা ভালো আছেন? আমি বাংলাদেশ থেকে শুনছি, আপনার কণ্ঠে আরও ভূতের ঘটনা শুনতে চাই। ভালো আছি, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে রোহিত সান্ত্রা, বিশ্বজিৎ দাস, রোস্টার বয় রকি, মৌসুমী ব্লগস, জয় দাস, মামুন মণ্ডল। তারপরে আরও কমেন্ট করেছে অঞ্জলি মণ্ডল, রাম টুডু, কার্তিক সাহা, আদিবা মিম। লিখেছে হাই অমিত ভাই কেমন আছো? ঘটনা 3টে খুব ভয়ঙ্কর ছিল, ভালো লাগলো, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে অমিতা ঠাকুর, শাশ্বতী সান্যাল, মিঠুন মিশ্রা, সুশান্ত সাহা, শিহাব শাফিরুদ্দিন। লিখেছে সকালে ভূতের ঘটনা শুনতে চলে আসলাম, রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, নো প্রবলেম। তারপরে কমেন্ট করেছে ওজি রক। লিখেছে অনেকদিন পর আবার আসলাম। তারপরে কমেন্ট করেছে বিশ্বজিৎ বিশ্বাস। লিখেছে কানে হেডফোন দিয়ে অন্ধকার ঘরে একা তোমার বলা ঘটনা শুনলে মনে হয় তোমার বলা গল্পের ভেতর ঢুকে গেছি, থ্যাংক ইউ ভাই। তারপরে কমেন্ট করেছে বলরাম পম্পা মহন্ত। লিখেছে হাই ভাই কেমন আছো? হাতে ফোন নিয়ে বসে আছি, রাতে খাওয়া দাওয়া করিনি, শুধু ঘটনা আসবে বলে অপেক্ষা করছিলাম, থ্যাংক ইউ দিদি। তারপরে কমেন্ট করেছে দীপরাজ দে। লিখেছে দাদা আমি 2021 থেকে তোমার ঘটনা শুনছি আর অন্য জিমেল দিয়ে সাবস্ক্রাইব করেছি, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে তনিমা মুখার্জি। লিখেছে অসাধারণ হয়েছে, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে এমডি মোয়াজবনিয়া, মনোজ মণ্ডল, গীতা গোস্বামী, প্রদীপ হাজরা, সুস্মিতা কুলি। লিখেছে দ্বিতীয় ঘটনাটা অত্যন্ত দুঃখজনক, এমন ঘটনা যেন কোনোদিনও না ঘটে, ঠিকই বলেছ। তারপরে কমেন্ট করেছে অমিতা ঠাকুর, সুভাষ বৈদ্য। লিখেছে হাই অমিতদা তুমি কেমন আছো? আবার চলে এলাম তোমার মিষ্টি মধুর কণ্ঠে ঘটনা শুনতে, আশা করি তুমি ভালো আছো। হ্যাঁ ভালো আছি গো, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে হান্টার অভয়, ইউডে দাস, সমীর সরকার, রূপসী মাজিলিয়া, কৃষ্ণা, সুরজিৎ, অনিমেষ দাস। এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।